Now I have restarted. Am I audible now? Am I audible now? Am I audible now? Am I audible now? Hope I am audible. Not, I think not very low, but definitely low. Let me start. Let me start. Let me start. আমি আমি শুরু করছি। লেট মি স্টার্ট। আজকে একটু কথা বলবো। আমি সাউন্ড সিস্টেম নিয়ে আমি নিজে হ্যাপি নই, কিন্তু একটু কষ্ট করে ইয়ারফোন নিয়ে শোনার চেষ্টা করুন। আমি বলছি, একটু একটু বলবো আজকে। আমি জানি না সাউন্ড সিস্টেম এখন ঠিক করতে গেলে সময় লাগবে। আশা করি শোনা যাচ্ছে। ভেরি সরি। কঙ্কনা ইজ ওয়াচিং। ইয়েস, ইভিনিং। এম আই অডিবল? অ্যাট লিস্ট, অ্যাট লিস্ট অডিবল। আমি স্টার্ট করছি। আমি আমি একদিন পরশু ভেবেছিলাম বলবো একটা সাবজেক্ট নিয়ে, যে ভারতবর্ষের মধ্যে কারা পাকিস্তানি। সেটা বলে উঠতে পারিনি সেদিন, এমার্জেন্সি একটা কাজের জন্যে। আর আজকে বলেছি, আজকে একটু বলবো যে কারা এই যে যে ব্যক্তিরা গত ৮০ বছর ধরে চিৎকার করে বলে এলো লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, হঠাৎ তারা যুদ্ধ নয় শান্তি চাই বলছে কেন। তাদের চরিত্রটা একটু বিশ্লেষণ করবো। তারা কি করেছে গত ৮০ বছরে, আর এখন কি করছে, কেন করছে। আমি প্রথমটায় আসি। আমি কারা ভারতবর্ষের মধ্যে কারা পাকিস্তানি। এই পাকি শব্দ একটা উচ্চারণ করি, পাকি, PAKI, পাকি। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে পাকিস্তানের লোককে বিদ্রুপ করে বলা হয় পাকি। পাকি, বিদ্রুপ করে বলা হয় পাকি। পাকি, এই যে ভারতবর্ষের মধ্যে কত পাকি রয়ে গেল কি করে। আমি কয়েকটা পয়েন্টস বলে যাচ্ছি আজকে, অল্প অল্প করে বলে যাব। ভারতবর্ষ বিভক্ত হয়েছিল অন দ্য গ্রাউন্ড অফ রিলিজন। মুসলিম লীগ চেয়েছিল পাকিস্তান ফর মুসলিমস অন রিলিজিয়াস বেসিস। তো যখন ভাগ হয়ে পাকিস্তান পেয়ে গেল ওরা, এপাশে হিন্দুস্তান বা ইন্ডিয়া, এখানের জন্য হিন্দু এবং অন্যান্য ধর্মাবলম্বীরা, বুদ্ধিস্ট, খ্রিস্টিয়ানস, জৈনস, শিখস, এদের জন্য, এই তো। তাহলে এই ভারতবর্ষের মূল ভূখণ্ডের কতখানি জায়গা পেয়েছিল ওরা? 1/3, অ্যাবাউট 33% ল্যান্ড পেয়েছিল। অথচ তখন ভারতবর্ষের মুসলিমদের সঙ্গে কত ছিল? হার্ডলি 17-18%। 17-18% লোক পেয়ে গেল 33% ল্যান্ড। এই জায়গাতে ভারতবর্ষের একটা লস হলো, ইন্ডিয়ার লস হলো, হিন্দুস্তানের লস হলো। আর একটা লস হলো, যারা বলেছিল পাকিস্তান চাই, তারা কিন্তু হিন্দুস্তান থেকে পাকিস্তানে মাইগ্রেট করে গেল না, তারা ভারতেই রয়ে গেল। কারণ এখানে ভালো থাকার জন্য, ভালো সুযোগ সুবিধা নিয়ে থাকার জন্য এই সুযোগটা কংগ্রেস করে দিল। অর্থাৎ এইখানে একটা লস হলো। অথচ যখন পপুলেশন এক্সচেঞ্জের কথা উঠেছিল, এই পপুলেশন এক্সচেঞ্জের দাবি তুলেছিল শিখেরা,
শ্যামাপ্রসাদ মুখার্জি এবং আম্বেদকর নিজে, জিন্না রাজি হয়ে গেছিলেন। বাধা দিয়েছিলেন কে? গান্ধী, নেহেরু, মাউন্টব্যাটেন। এগুলো ডিসকাস করেছি আমি। কেন? ভারতবর্ষের মধ্যে আর একটা পাকিস্তান তৈরি করার জন্যে। হলো। এবার আসছি আমি আর সমস্ত, এবং দেখবেন এই যারা পাকিস্তান পন্থী ছিল, যারা মুসলিম লীগের লোক ছিল, তারা ভারতবর্ষে রয়ে গেল, হিন্দুস্তানে রয়ে গেল, হিন্দুস্তানে ইন হিন্দুস্তান অ্যান্ড ইন্ডিয়া। তারা কোথায় গেল? দে জয়েন্ট কমিউনিস্ট পার্টিজ এবং কংগ্রেসে জয়েন করলো। তারা তারা রয়ে গেল। একটা পাকিস্তানিরা, পাকিরা সব রয়ে গেল ভারতবর্ষে। এই একটা পয়েন্টস। আর একটা পয়েন্টস, ওকে একটা উদাহরণ দিচ্ছি। একটা নাম আপনারা সবাই জানেন, শাহনওয়াজ খান। আইএনের খ্যাতি নিয়ে যার নাম শাহনওয়াজ খান। এর পরিচয়, তিনি বীর, তিনি আইএনের যোদ্ধা ছিলেন, খুব ভালো কথা। তিনি অন্য দিকগুলো জানতে হবে। তিনি নিজের পদের স্কেলটা বাড়িয়ে, পদের নিজে বাড়িয়ে নিজেকে জাহির করেছিলেন। তিনি কখনোই মেজর জেনারেল ছিলেন না ইন দ্য আইএনএ। উনি ভারতবর্ষে এসে নিজেকে মেজর জেনারেল বলে চালিয়ে গেলেন অব দি আইএনএ। এক। এবং 46, এই মানুষটা 45-এ নেতাজি সুভাষচন্দ্র এর বিরুদ্ধে কোর্ট মার্শাল করেছিল। কোর্ট মার্শাল কোন গ্রাউন্ডে? উনি আইএনএর মধ্যে কমিউনাল পলিটিক্স করছেন, এবং এর জন্য কোর্ট মার্শালের জন্য প্রসেস স্টার্ট হয়েছিল। কিন্তু তখন যুদ্ধের শেষ অবস্থায় হি এসকেপ দ্যাট কোর্ট মার্শাল। এগুলো কোথায় পাবেন আপনারা? এগুলো আছে, প্রসেস আছে, দেখবেন আপনারা। আপনি জাস্টিস খোসলা কমিশনে সুরেশচন্দ্র বোস, সেজদা সুরেশচন্দ্র বোসের ডিপোজিশনে, এবং আছে ডক্টর রামচন্দ্র রাওয়ের ডিপোজিশনে। ডক্টর রামচন্দ্র রাও বিখ্যাত ব্যক্তি, ডিপোজিশনে আছে। শুধু তাই নয়, আমি ন্যাশনাল আর্কাইভস অফ ইন্ডিয়াতে ইন্টেলিজেন্স ফাইলস অন আইএনএ বাই দ্য ব্রিটিশ সিএসডিআইসি, তার ফাইলসগুলো খুঁজতে খুঁজতে অনেক তথ্য পেয়েছিলাম। আমি স্পেসিফিক্যালি বলছি অ্যাবাউট দিস শাহনওয়াজ খান। ইন দিস ফাইলসগুলো হচ্ছে, হেডলাইন হচ্ছে ফোর্টনাইটলি রিভিউ অন দ্য আইএনএ। এতে পরিষ্কার নোট আছে যে ভারতবর্ষে এসে, আফটার বিং রিলিজড, শাহনওয়াজ খান ইজ ক্যাম্পেনিং ইন ডিফারেন্ট মিটিংস in UP for Pakistan. He is campaigning for Pakistan. শুধু তাই নয়, উনি পাকিস্তানে চলে যাওয়ার জন্য মনস্থির করেছিলেন, কারণ ওনার আদিবাড়ি পশ্চিম পাঞ্জাবে, বিপুল সম্পত্তির মালিক, পৈতৃক সম্পত্তি, চলে যাবেন একদম মনস্থির। নেহেরু ওনাকে রেখে দিল, প্রভূত সম্পত্তি দিয়ে ওনাকে রাখা হয়েছিল। উনি পরে কংগ্রেসে জয়েন করেছিলেন। এই পাকিকে নেহেরু কংগ্রেসে জয়েন করিয়েছিলেন, এবং কংগ্রেসে একটা উঁচু পদাধিকারী ছিলেন, পরে মন্ত্রী হয়েছিলেন। আর নেহেরুই একে দিয়ে শাহনওয়াজ খান কমিটি তৈরি করেছিল। এ ভারতবর্ষে কংগ্রেস প্রচুর একদম উগ্রপন্থী পাকিদের সেটেল করিয়েছে। এটা উদাহরণ দিলাম, এরকম অনেক আছে। এবার আসছি আমি আরেকটা গ্রুপ, কারা পাকি। দেখবেন ইনফিল্ট্রেশন। এই ইনফিল্ট্রেশন নিয়ে অনেকে তো অনেক কথা বলে, আমি ইনফিল্ট্রেশন নিয়ে একদম কতগুলো তথ্য দিই। তথ্যটা হচ্ছে একদম তথ্য। 1971 ইস্ট পাকিস্তান সেন্সাস। 1971 ইস্ট পাকিস্তান সেন্সাসে বলছে, সেই সময় ইস্ট পাকিস্তানে বিভিন্ন ক্যাম্পে
বিভিন্ন ক্যাম্পে, হ্যাঁ বিভিন্ন ক্যাম্পে, হ্যাঁ বিভিন্ন ক্যাম্পে উর্দুভাষী, বিহার থেকে যাওয়া উর্দুভাষী মুসলিমরা ছিল 7.5 lakhs। এই উর্দুভাষী এরা হচ্ছে রাজাকার, এরা পাক আর্মির সঙ্গে জয়েন করে বাঙালিদের খুন করেছিল 71 মুক্তিযুদ্ধের সময়, মার্চের পর থেকে। এদেরকে রাজাকার বলা হয়। এরা পাকিস্তানপন্থী, অত্যন্ত উগ্র। এবং এই পাকিস্তানপন্থী এই উর্দুভাষী মুসলিমদের দিয়েই কলকাতায় ডিরেক্ট অ্যাকশনটা করা হয়েছিল 46 অগাস্টে। 71-এ পূর্ব পাকিস্তানে 7.5 যদি উর্দুভাষী মুসলিম থাকে, যখন বাংলাদেশ হলো পরের সেন্সাসে কি দেখা গেল, সেখানে এই সংখ্যা 5 লক্ষ কমে গেছে, কমে গেছে 5 লক্ষ। এই 5 লক্ষ উর্দুভাষী মুসলিম কোথায় গেল? তারা ডেফিনেটলি said in one of the interviews that Bhagwanji signed court martial. Yes, yes, yes. আমি শাহনাজকে নিয়ে আগে আগে আমি টক দিয়েছি আমি, এবং 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 শাহনাজের সম্বন্ধে ব্রিটিশ ইন্টেলিজেন্স ফাইলসে যে পাকিস্তানপন্থী, সেই রেকর্ডটাও বোধহয় বছর 15 আগে আমি আপলোড করেছিলাম, এনে টক করেছি আমি পেলে আবার আপলোড করে দেব। ডকুমেন্ট ইজ দেয়ার। বাট এরকম পাকিস্তানপন্থীরাই কিন্তু কংগ্রেসের খুব ভালো জায়গা করে নিয়েছে, ভালো ভালো পজিশনে গেছে। এবার আসছি আমি এই যে 5 লাখ উর্দুভাষী কোথায় গেল, এখানেই হচ্ছে জেনারেল এস কে সিনহার বক্তব্য হচ্ছে। জেনারেল এস কে সিনহা, who was supposed to the army chief and then became the governor of turbulent Assam in turbulent period, a successful man, also became governor of Kashmir when Kashmir was turbulent. That man, in his speech, ভারতরত্ন বরদলৈ মেমোরিয়াল স্পিচে পরিষ্কার বলছেন যে এই যে ডাটা, এই যে 5 লক্ষ মিসিং বিহারি উর্দুভাষী মুসলিমস ফ্রম ইস্ট পাকিস্তান, তারা কোথায় গেল? দে হ্যাভ অল ইনফিল্ট্রেটেড ইন দিস, থ্রু দিস ওয়েস্ট বেঙ্গল ইন্টু ডিফারেন্ট পার্টস অফ ইন্ডিয়া। হলো, এগুলো আমি এই ডাটাগুলো আমি কিছু দিয়ে দিয়েছি আমার 3rd ভলিউম অফ নেতাজি সুভাষচন্দ্র বিতর্ক তথ্য। আরেকটা জায়গা বলছি, এই যে বামেরা, এই বামেরা এত কথা বলছে, এত মুসলিম প্রেম এদের। মনে আছে দেবগৌড়া যখন প্রাইম মিনিস্টার হয়েছিল, তখন হোম মিনিস্টার ছিল কে? ইন্দ্রজিৎ গুপ্ত। এই ইন্দ্রজিৎ গুপ্ত অ্যাজ সেন্ট্রাল হোম মিনিস্টার 6 ডিসেম্বর 1997 পার্লামেন্টে একটা স্পিচ দিয়েছিল। সেখানে কি লিখেছে? দেয়ার ওয়ার 10 মিলিয়ন ইলিগাল মাইগ্রেন্টস রিসাইডিং ইন ইন্ডিয়া। 10 মিলিয়ন, যেটা পাবলিশড হয়েছিল পরের দিন ইন্ডিয়া টুডেতে। হলো, এবার আসছি আমি আবার, হি হ্যাজ কোটেড দ্য ইন্টেলিজেন্স ফাইল অফ ইন্ডিয়া অফ 1998। কি লিখেছেন, কি স্পিচে বলেছেন পার্লামেন্টে? দি ব্রেকডাউন অফ দিস ইলিগাল মাইগ্রেন্টস বাই দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ইজ 5.4 মিলিয়ন। 5.4 মিলিয়ন, অর্থাৎ শুধু বেঙ্গলেই আছে 50 লক্ষ। সেই সময় অফিসিয়াল স্টেটমেন্ট অ্যাকচুয়ালি অনেক অনেক বেশি। আসামে 4 মিলিয়ন, যেটি 40 লক্ষ। ত্রিপুরায় 0.8 মিলিয়ন, মিন্স 8 লক্ষ। বিহারে 0.5 মিলিয়ন, মিন্স 5 লক্ষ। মহারাষ্ট্রে 0.5 মিলিয়ন, মিন্স 5 লক্ষ। রাজস্থান 0.5 মিলিয়ন, 5 লক্ষ। দিল্লিতে 0.5 মিলিয়ন, মানে 3 লক্ষ। সেই সময় অফিসিয়াল কনফেশন অফ দ্য হোম মিনিস্টার অফ ইন্ডিয়া ইন পার্লামেন্ট। এই সময় বলে রাখি আমি, আরেকটা জিনিস ঘটেছিল এই সময়। তখন জ্যোতি বোস মুখ্যমন্ত্রী,
দিল্লিতে একটা এনজিও কোর্টে কেস করেছিল যে ওপার বাংলা থেকে প্রায় 40 মিলিয়ন, মানে 4 কোটি ইনফিল্ট্রেশন হয়েছে। সে সময় কোর্ট থেকে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে এফিডেভিট করতে বলা হয়েছিল। এফিডেভিটে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, তখন জ্যোতি বোস মুখ্যমন্ত্রী, বলেছিল না স্যার, না স্যার, অত না, নট 40 মিলিয়ন বা 20 মিলিয়ন, মানে 2 কোটি। এবার বলি কংগ্রেসের স্ট্যান্ড বলি। আসামের মুখ্যমন্ত্রী সে সময় শীতেশ্বর সাইকিয়া 92-তে একদম অ্যাসেম্বলিতে বলছেন, ইন আসাম অ্যাসেম্বলি read that there are 3 million Bangladeshi illegal migrants in Assam. In assembly, কংগ্রেস চিফ মিনিস্টার। এবার বলুন, আসলে কিন্তু গ্রাউন্ড রিয়ালিটি অনেক অনেক বেশি। আমি আগেও ডিসকাস করেছি, এই যে হিউজ মাইগ্রেশন অফ অ্যাবাউট 4 crore বাংলাদেশিজ ইনফিল্ট্রেশন, সমস্ত পাকিস্তানপন্থী, এবং এর মধ্যে একটা পার্সেন্টেজ টেরোরিস্ট। এরা ইন্ডিয়াতে বসে গেছে, এরা সিপিএমের সময় ঢুকতো, এসেই বার্থ সার্টিফিকেট পেয়ে যেত ফ্রম দ্য পার্টি মেকানিজম, পরবর্তীকালে ভোটার কার্ড পেয়েছে, আর মমতার সময় এখন তো আধার কার্ড, প্যান কার্ড সবই পেয়ে যাচ্ছে বাই দ্য স্টেট মেকানিজম। এরাই হচ্ছে পাকিস্তান, যে ইন্ডিয়ার মধ্যে যে বিশাল পাকিস্তানটা বসে আছে, সেই পাকিস্তানের এরা হচ্ছে সব সিটিজেন্স। আর ওয়াকফ আইনের যারা, ভারতবর্ষে একটা ল্যান্ড ওয়াকফ প্রপার্টি হয়ে গেছে যার সাইজটা পাকিস্তানের সাইজের সমান। আমি এবার চলে যাচ্ছি একটা অন্য জায়গাতে, আমি ওটা নিয়ে পরে প্রশ্ন থাকলে কিছু উত্তর দেব। দেবজিৎ সিনহা, ইয়েস ইউ আর কারেক্ট। সন অফ পবিত্র মোহন রায়, ইয়েস ইয়েস। নেতাজি সাইন্ড দিস কোর্ট মার্শাল প্রসেস, ইয়েস। পপুলেশন এক্সচেঞ্জ হয়নি, তার আর একটা রিজন হচ্ছে আছে স্যার, ইফ দ্য ডেড গোজ রিটার্নস, ওদের অনেক তাড়া ছিল। ইয়েস, আই হ্যাভ ডিসকাসড ইট, আই হ্যাভ সাইন্ড ইট। আমি বলেছি এটা, যে এক্সচেঞ্জ করতে গেলে মিনিমাম 3 to 4 years লাগবে। এইটা করতে গেলে এত দিন লেগে গেলে যদি ভূতটা চলে আসে, আই হ্যাভ ডিসকাসড ইন রিটেন ইট possibly in my volume 3, reason why they were hasty for the transfer of power. এবার আমি আজকে আসছি, আজকে একটু আলোচনা করবো। কতক্ষণ হয়ে গেল? সরি, একটু ডিস্টারবেন্স হয়ে গেল বোধ হয়। সাউন্ড, গুড ইভিনিং স্যার। হ্যাঁ হ্যাঁ, মিনিট 15 হয়ে গেছে। আমি একটু আজকে পয়েন্টস ওয়াইজ বলে চলে যাব। আমি দেখুন, যারা লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই। মনে আছে আমার ছোটবেলা 1960s 1970s-এ বাড়িতে আসতো, বাবা একবার লিখে দিয়েছিল, একটা সাবস্ক্রাইব করেছিল, সোভিয়েত দেশ থেকে, তখন ইউএসএসআর, কমিউনিস্ট রাশিয়া, সোভিয়েত ল্যান্ড আসতো। আর সোভিয়েত ল্যান্ড আর সোভিয়েত দেশ বলে বড় বড় ম্যাগাজিন আসতো, ইংরেজি আর বাংলা, ভেরি সুন্দর কাগজ, সুন্দর পিকচার্স। এবং তখন মনে হতো ইউএসএসআর এমন একটা দেশ, সোনা দিয়ে মোড়া, সেখানে কারো কোনো দুঃখ নেই। আর তখন ভারতবর্ষে পশ্চিমবাংলায় কমরেডরা তখন প্রতি বছর একটা ব্রিগেডে মিছিল করত, 7, 10, 15, 20 লক্ষ লোকের মিছিল করত। সে মিছিলে বাস ভর্তি হয়ে লোক যেত, গ্রামগঞ্জ থেকে বিপুল বিপুল মিছিল। এই মিছিল ক্ষমতায় ওরা যখন 77-এর, তারপরেও চলেছে বহুদিন, বাৎসরিক অনুষ্ঠান, লক্ষ লক্ষ মানুষ যেত। এবং সেই মিছিলের স্লোগান একটা ছিল, লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই। হ্যাঁ, যুদ্ধ, লড়াই চাই, ভালো। এবং মনে হতো যে দিনের শেষে বোধহয় ব্রিগেড প্যারাগ্রাউন্ড থেকে বিপ্লবের ধারাটা একদম গ্রামে গঞ্জে পৌঁছে যাবে, একদম গ্রামে গঞ্জে উন্নতি হয়ে যাবে। তারপর ওরা ক্ষমতায় এলো, 34 years ওরা ক্ষমতায় ছিল। কি হয়েছে সবাই আপনারা জানেন। এইবার দেখুন, তারাই আজকে কিন্তু, যারা বলতো বন্দুকের নল শক্তির উৎস, এটাও একটা বিরাট স্লোগান ছিল, হ্যাঁ, তারাই কিন্তু আজকে বলছে যুদ্ধ নয়, শান্তি চাই। এবার আসছি আমি, কমরেড,
1964 চীন রাশিয়া যুদ্ধ, from 62 to 64 চীন রাশিয়া যুদ্ধ, ওভার ক্লেমিং দ্য রাইটস ওভার দ্য মঙ্গোলিয়া। মঙ্গোলিয়ার একটা ভাস্ট এরিয়া কে দখল করবে, ইউএসএসআর না কমিউনিস্ট চায়না? মারামারি হয়েছিল, পরে সেটা সেটেলড হয়েছিল আন্ডার দি হ্যান্ড অফ এ মিস্টেরিয়াস ম্যান। কারণ তখন সে মিস্টেরিয়াস ম্যানের কাছে বড় এনিমি হচ্ছে ইউএসএ। হ্যালো ভাই, তখন কমিউনিস্টরা বন্দুক নিয়ে একে অপরের দিকে তাড়িয়ে গেছিল কেন? তখন সেই যুদ্ধের প্রেক্ষাপটে ভারতের এই বামেরা কমিউনিস্টরা কি করেছিল? যুদ্ধ নয় বলে কোনো শান্তি স্লোগান দিয়েছিল? 1978 হঠাৎ দেখা গেল, সেদিনটা মনে আছে আপনাদের? 78 ভারতের বিদেশমন্ত্রী বাজপেয়ীজি ইন বেজিং। তার আগে বেজিংয়ে আমি বাজপেয়ীজিকে একটা চিঠি লিখেছিলাম, এই জন্য আমার জায়গাটা মনে আছে আমার এখনো। ওনার 1 সপ্তাহ থাকার কথা ছিল, হঠাৎ সেই সময় দেখা গেল চাইনিজ রেড আর্মি ভিয়েতনামকে আক্রমণ করেছে, কমিউনিস্ট আর একটা কমিউনিস্ট অ্যাটাক করেছে। প্রতিবাদে বাজপেয়ীজি বেজিং সফর অসম্পূর্ণ রেখে ফিরে এসেছিলেন। ভারতের কমরেডদের জিজ্ঞাসা করছি, তখন কটা শান্তির মিছিল বের করেছিলেন? তো কমরেডরা যুদ্ধ করেছিল কেন, কিসের জন্য যুদ্ধ করেছিল? 1940s বহু মিছিল করেছেন, সেই মিছিল থেকে একদম নেতাজিকে গালিগালাজ করা, বিভিন্ন ভাষায়। আমি আজকে ভেবেছিলাম যে বইগুলো উদ্ধার করব, কোথায় আছে খুঁজে বের করে, কি কি ভাষায় গালিগালাজ করেছিলেন। হ্যাঁ হ্যাঁ, এবং সেই সময় হঠাৎ আপনারা যুদ্ধের স্লোগান তুলেছিলেন। যুদ্ধ কার সঙ্গে করতে যাবেন? কে আপনাদের সঙ্গী? আপনাদের যুদ্ধের কম্প্যাট্রিট হচ্ছে কে? ব্রিটিশ, দুর্জয় রাশিয়া আর আমেরিকা, গণতান্ত্রিক আমেরিকা। গণতান্ত্রিক আমেরিকা, দুর্জয় রাশিয়া, ইউএসএসআর এবং ইউকেকে সঙ্গে নিয়ে আপনারা কম্প্যাট্রিয়টস, কমরেডসরা যুদ্ধে যাবেন। যুদ্ধে যাবেন কার এগেনস্টে? না জার্মানি, জাপান আর ইটালির বিরুদ্ধে আর নেতাজির বিরুদ্ধে। এই তো আপনাদের স্লোগান ছিল, এই তো গান ছিল। গানগুলো খুব সুন্দর কম্পোজ করেছিলেন। সেই গানগুলো ভাবছিলাম আজকে খুঁজে বের করে আপনাদের শোনাবো, সুন্দর সুন্দর গান। ভাই তখন যুদ্ধের কি প্রয়োজন ছিল? কি প্রয়োজন ছিল? কি প্রয়োজন ছিল? দুর্জয় রাশিয়া, আমেরিকা, ব্রিটিশ, হ্যাঁ, পিপিলস ওয়ার, জনগণের যুদ্ধ, জনগণের যুদ্ধ। ভাই আজকে তোমরা হঠাৎ যুদ্ধ ভুলে সারা জীবন তো এই করেছো। কেরালা এবং বেঙ্গলে তো মানুষ খুন করেই তো নিজেদের পার্টিগুলোকে দাঁড় করিয়েছিলে, ক্ষমতায় ছিলে। আর আর তোমাদের কমরেড স্ট্যালিন ক্ষমতায় থাকার জন্যে সে বিখ্যাত মিডনাইট কল, হ্যাঁ, বহু লক্ষ মানুষ ডিসঅ্যাপিয়ার করে গেছে, খুঁজে পাওয়া যায়নি। আর ব্লাডবাথ হয়েছিল ইন চায়না, রেড চায়না, ডিউরিং দেয়ার কালচারাল রেভলিউশন। প্রায় 5 থেকে 10 কোটি লোক তো একদম কোতল করা হয়েছিল। গোটা বেজিং শহরের উপরে তো রাস্তায় রক্তের স্রোত বয়ে গেছিল। ভাই এখন তোমরা বলছো যুদ্ধ নয় শান্তি চাই। এই শান্তির জন্য তোমরা আর কবে মিছিল করেছিলে? শান্তির জন্য কোথায় মিছিল করেছিলে? যখন 1942 কলকাতায় গ্রেট কিলিং হয়েছিল, তখন শান্তির মিছিল বের করেছিলে? যখন ওপার বাংলায় লাখে লাখে হিন্দু খুন হয়েছে, শান্তির মিছিল বের করেছিলে? ইভিন অন 71 যখন বাংলাদেশে অ্যাজ পার দেয়ার হোয়াইট পেপার 40 লাখ বাঙালি খুন হয়েছিল, মেজরিটি হিন্দু, এবং নিক্সন ডকুমেন্ট বলছে 1 কোটি খুন হয়েছিল, কলকাতার বুকে 1971-72 একটা মিছিল বের করেছিলে? যখন কাশ্মীর থেকে হিন্দুরা 9-এর দশকে ইত্যাদিতে হচ্ছিল, খুন হচ্ছিল, একটা মিছিল বের করেছিলে? এখন এই কদিন আগে যখন মুর্শিদাবাদে হিন্দুরা সিলেক্টিভলি খুন হলো, একটা মিছিল বের করেছিলে?
যখন কিছুদিন আগে পাহলগাঁতে একদম হিন্দু ধরে ধরে খুন করলো প্রায় ২৬ জনকে, তখন মিছিল বের করেছিলে? মিছিল বের করনি, মিছিল বের করনি তোমরা, মিছিল বের করনি, মিছিল বের করার প্রয়োজন মনে করনি। তোমরা মিছিলটা বের করলে কবে? যখন ভারতবর্ষের সামরিক শক্তি পাকিস্তানের দম্ভকে চূর্ণ করে দিল, ওদের সমস্ত এয়ার বেসগুলোকে গুঁড়িয়ে দিল, বাই রিমোট, ফ্রম রিমোট ডিস্টেন্স টার্গেটিং করে বাই মিসাইলস, এবং সেক্রেট অ্যাটমিক প্রজেক্টে যখন সেখানেও আঘাত করলো। ভাই তোমরাই সেই কমরেডস, তোমরাই সেই বামপন্থী। হিরোশিমা নাগাসাকিতে যখন অ্যাটম বোমা মেরে আমেরিকা যখন প্রায় 2টো শহরে ইনস্ট্যান্টলি মোর দ্যান 2 লক্ষ লোককে খুন করেছিল, এবং সেটা রেডিয়েশন ইফেক্টসে গত 80 বছর ধরে এখনো পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ পঙ্গু, তোমরা তার বিরুদ্ধে একটা স্লোগান দাওনি, উল্টে তোমরা কলকাতার বুকে সেই অগাস্ট মাসে তোমরা নৃত্য করেছিলে। ইউ ড্যান্সড ইন জয়, ইউ আর দোজ কমরেডস। তোমাদের শান্তি আজকে কেন? তো যুদ্ধ নয় শান্তি কেন বলছো? কারণ তোমাদের স্বার্থে আঘাত লেগেছে, কারণ তোমাদের পকেটে যারা টাকা সাপ্লাই করে, তোমাদের ফরেন মাস্টার্স, তোমাদের ফরেন মাস্টার, কারণ তোমরাই তো পাকিস্তান স্লোগানটাকে আরো বড় করে তুলেছিলে। মুসলিম লীগের দাবিকে তোমরাই প্রথম ভারতবর্ষের রাজনৈতিক শক্তি যারা সাপোর্ট করেছিলেন, সারা ভারতবর্ষের সিপিআই, কমিউনিস্ট পার্টি, তোমরাই প্রথম মুসলিম লীগের পাকিস্তান দাবিকে সমর্থন করেছিলেন। তারপরে তো গান্ধী আছে, নেহরু আছে, সবাই আছে। তোমরা তোমরা কারণ তোমাদের যারা যে ফরেন মাস্টার্স, পকেটে টাকা সাপ্লাই করে, সেই জায়গায় টান পড়ছে, তারা তোমাদের ফরেন মাস্টার্স, তোমাদের টাকার উৎস, গোপন টাকার উৎস, গোপন তেজের উৎস, সেইখানে সেইখানে টান পড়েছে, টান পড়েছে। এবার আমি এইটা বলে শেষ করব, শেষ করব। শেষ করব সেই অরিজিনটা। তোমাদের জন্ম হয়েছিল তাশখন্দে, তাশখন্দে জন্ম হয়েছিল, কমিউনিস্ট পার্টি অফ ইউএসএসআর এর সমর্থনে এম এন রায় করেছিল। সেই সময় লিডারশিপে ছিল এম এন রায় আর তার বিদেশিনী স্ত্রী, আর সম্ভবত মুখার্জি এবং তার বিদেশিনী স্ত্রী। আর যে হোল ক্যাডার সিস্টেমটা ছিল, যারা যারা ক্যাডার্স অফ দ্য সিপিআই, তারা কারা? তারা হচ্ছে সেই মুসলিম গোষ্ঠী যারা একদম ফান্ডামেন্টালিস্ট মুসলিম গোষ্ঠী, যারা ব্রিটিশ যখন দিল্লি দখল করলো, ওখানকার বাদশাহ, হ্যাঁ, বাদশাকে অ্যারেস্ট করে, হ্যাঁ, এবং তারা হচ্ছে মুঘল বাদশাকে, মানে মুঘলদের সরিয়ে দিল্লি দখল করলো। তখন সারা উত্তর ভারতের মুঘলরা, ওরা ভারতবর্ষ একটা বড় অংশ ত্যাগ করেছিল। যারা প্রতিষ্ঠিত ধনী, ইনফ্লুয়েন্সিয়াল ধনী যারা মুঘল, প্রভূত সম্পদ যাদের, তাদের বক্তব্য ছিল যে আমাদের হাত থেকে ভারতবর্ষকে মুসলমানরা নিয়ে, খ্রিস্টানরা নিয়ে নিয়েছে, খ্রিস্টানদের দেশে আমরা থাকতে পারবো না, খ্রিস্টানদের দেশে আমরা প্রজা হয়ে থাকাটা পাপ। এ বলে প্রচুর ইনফ্লুয়েন্সিয়াল মুসলিমরা ফ্যামিলি, দে মাইগ্রেটেড টু কাবুল অ্যান্ড ডিফারেন্ট পার্টস অফ আফগানিস্তান। কাবুলের বাদশাহ বলেছিল তোমরা এখানে সেটেল করো, চাষবাস করো। ওরা বলছে আমরা চাষবাস করতে আসিনি, আমরা, and a section of them went to Jar through this Chitral, Gilgit and this Taskand area, এটা ট্রেড রুট আছে। সেই সময় দে ওয়ান্টেড হেল্প ফ্রম দি জার, এবং পরবর্তীকালে যখন জার সরে গিয়ে কমিউনিস্ট পার্টি এলো, লেনিন স্টালিন এলো, এদের সঙ্গেও এই গোষ্ঠী মুসলিমরা এরা নেগোসিয়েট করে। কারণ রুশিয়ান জার সাম্রাজ্য, পরবর্তীকালে কমিউনিস্ট সাম্রাজ্য, দুটোর সঙ্গেই ব্রিটিশদের একটা সংঘাত ছিল। এই সংঘাতের ফলেই কমিউনিস্ট পার্টি তৈরি হয়েছিল। কমিউনিস্ট পার্টিকে রাশিয়া তৈরি করে নিজেদের স্বার্থে, নিজেদের স্বার্থে। আর যখন বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে, যখন বিশ্বযুদ্ধের সেই প্রেক্ষাপটে যখন ব্রিটিশ
এম্পায়ারের স্বার্থ, ব্রিটিশ এম্পায়ারের স্বার্থ, ব্রিটিশ কলোনিয়াল স্বার্থ, ব্রিটিশ গভর্নমেন্টের স্বার্থ, রাশিয়া গভর্নমেন্টের স্বার্থ এক হয়ে গেল। তার আগেই কমিউনিস্ট পার্টিকে খুব ইন্টেলিজেন্টলি দে হ্যান্ডেড ওভার দিস প্রপার্টি টু দ্য হ্যান্ডস অফ দি ব্রিটিশ। সেকেন্ড গ্রেট ওয়ারের সময় পুরোটাই হচ্ছে ভারতের কমিউনিস্ট পার্টি সিপিআই ইজ কন্ট্রোল বাই দ্য ব্রিটিশার্স। আমি দলিলটাও দেখিয়ে দিয়েছি, ডকুমেন্টটাও দেখিয়ে দিয়েছি। তোমরা হচ্ছে চিরকাল ইউ আর মেড বাই ফরেন মাস্টার্স, ইউ আর গাইডেড বাই ফরেন মাস্টার্স, এবং ইউর ফিনান্স চুরিচামারি করে হয়েছে, আর কিছু আসে বাইর থেকে। আর সেই জন্মলগ্ন থেকে 1922 থেকে তোমাদের কমিউনিস্ট সঙ্গে এক্সট্রিমিস্ট ইসলামের একটা সুন্দর যোগাযোগ আছে, এবং সেই ভ্রাতৃত্ববোধ, সেই বন্ধুত্ব এখনো অটুট আছে। কারণ এই মুসলমান এক্সট্রিমিস্টরা তোমাদেরকে মাসেল পাওয়ার, তোমাদের পার্টি বাঁচিয়ে রাখতে মাসেল পাওয়ার দেয়। এটা মনে রাখতে হবে। আরেকটা জিনিস বলে রাখি, তোমরা কিন্তু গরিব মুসলমানের জন্য কিছু করনি। ইউ হ্যাভ নট ডান, ইউ দ্য বামপন্থীরা, তোমরা গরিব মুসলমানদের কিছু করনি। তা যদি করতে 34 ইয়ার্সে তোমরা গরিব মুসলমানদের জন্য শিক্ষা ব্যবস্থা উন্নত করতে, তা তোমরা করনি। রাদার ইউ হ্যাভ এনকারেজ কমিউনাল অ্যাটিটিউডস, ইউ হ্যাভ ইউজ দেম অ্যাজ ভোট ব্যাংক। এবং এই যে বাংলাদেশে 17 এত মুসলিম খুন হয়েছে, তোমরা একটা স্লোগান দাওনি, একটা প্রতিবাদ করনি, এই যে মুসলিম কান্ট্রিগুলোতে নিজেদের মধ্যে এত মারামারি করে, এত মুসলিম খুন হয়, তোমরা একটা শান্তি মিছিল করনি। এই যে পাকিস্তান আর্মি আফ্রিকাতে গিয়ে ইন দ্য নেম অফ পিস সেখানে মুসলমানদেরই খুন করে, ইভিন এতে গিয়ে প্যালেস্টাইনে গিয়ে সেখানে মুসলিমদের খুন করে এসছে বহু হাজার, তোমরা একটা প্রতিবাদ করনি। তোমাদের স্বার্থ হচ্ছে একদম, তোমাদের মূল জায়গাটা হচ্ছে মুসলমান এক্সট্রিমিস্টদের সঙ্গে তোমাদের একটা গভীর যোগাযোগ চলে আসছে সেই 22 সাল থেকে। তোমরা 2 নম্বর হচ্ছে তোমরা চিরকালই হচ্ছে ফরেন মাস্টার দ্বারা ফান্ডেড এবং গাইডেড, এবং তোমরা চিরকাল হচ্ছে ভারত বিদ্বেষী। ভারতের যা কিছু নিজস্ব, যা কিছু সত্তা, হিস্ট্রি অ্যান্ড হেরিটেজ, তাকে বিদ্রুপ করা, ঘৃণা করা তোমাদের চরিত্রের একদম বেসিক লক্ষণ। তোমরা ভারতবর্ষকে তোমরা ঘৃণা করো। তোমরা ইউ ওয়ান্ট টু ম্যানেজ দিস ইন্ডিয়া, দিস হিন্দুস্তান ইন দ্য ইন্টারেস্ট অফ দি ফরেন মাস্টার্স। তোমাদের ভারতবর্ষকে দেখার চোখ কোনোদিন তৈরি হবে না, কারণ ইউর ডিএনএ ইজ ফরেন, অ্যান্টি ভারত, অ্যান্টি হিন্দু। তোমরা ভারতবর্ষে কোনোদিন চিনতে পারবে না। তোমাদের এই যে শান্তি মিছিল, নট ফর দি গুড অফ দি কমন পিপল, এটা ফর দ্য ফরেন মাস্টার্স। পাকিস্তানকে এখন তুমি ইন্ডিয়ার মধ্যে থেকে পাকিস্তানকে তুমি এখন সাহস দিচ্ছ, দেখো আমরা আছি তোমার জন্য। ইউ আর দ্য এজেন্টস অফ দি পাকিজ ইন ইন্ডিয়া। শুভরাত্রি। আমি একটু পরে কথা বলছি রে। Sir, I will say this good. This has created a clear fault line between the nationalist and anti-nationalist. They are totally exposed nowadays, day by day. Yes. Even more than before. This is what is happening in the last few years. All the anti-India forces are getting exposed to the world. সেকুলার্স, লিবারেলস, কমিউনিস্ট, এরা হচ্ছে সব হচ্ছে ফরেন ডিপ স্টেটগুলোর মেম্বার, এরা এক্সিকিউটার্স, ফরেন ডিপ স্টেটগুলোর এক্সিকিউটার। এরা ভারতের মহামানবদের এরা চেনে না, এরা চিনতে চায়ও না, এদের সে চোখও তৈরি হয়নি। কারণ এদের হৃদয়, মন সব বিচার বুদ্ধি সমস্ত পয়জেন্ট হয়ে গেছে। এমেন্দ্রা ইজ এ বিট্রেয়ার। হি বিট্রেড বাঘাযতীন। ইয়েস, যে একসময় কমিউনিস্টদের বোরখা পরে ব্রিটিশের স্পাই হিসেবে, ইয়েস একদম, হিজ এ বিট্রেয়ার। একটা গুণ, হি ওয়াজ এ ব্রিলিয়ান্ট, মানে হিজ এ ইন্টেলিজেন্ট পারসন, নো ডাউট ইন্টেলিজেন্ট পারসন, বাট হিজ এ বিট্রেয়ার।
অনেক আছে ইন্টেলিজেন্ট পার্সন, বাট বিট্রিয়ার, ব্যাড পার্সন। স্যার, ইউ আর কারেক্ট। সন অফ পবিত্র মোহন রায়, আর এম রায়, ইয়েস। ইন্টারভিউ, ভগবানজি সাইন কোর্ট মার্শাল। আমাদের আমরা আমরা হিস্টোরিক্যালি বলবো নেতাজি সাইন্ড দ্য কোর্ট মার্শাল অর্ডার, এবং এই কোর্ট মার্শাল দায়িত্ব দেওয়া হয়েছিল ওয়ান অফ দ্য পার্সনস হু ওয়াজ এন্ট্রাস্টেড উইথ দ্য ডিউটিজ ডক্টর ডক্টর রামচন্দ্র রাও, আর কয়েকজন। কিন্তু যুদ্ধ শেষ হয়ে এলো, ন্যাচারালি হি এসকেপড দ্যাট প্রসেস। হি ইজ এ পাকি, হি ইজ এ পাকি। এটা শুধু এভিডেন্সে নয়, এটা হচ্ছে ব্রিটিশ ইন্টেলিজেন্স পেপারসেও আছে। এবং এই 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 যে শাহনওয়াজ খান, এরই রক্তের সম্পর্ক হচ্ছে একজন ফিল্ম স্টার, সম্ভবত শাহরুখ খান বা কেউ। এই শাহরুখ খান এটা একটা পাকি, এদের হিউজ প্রপার্টি পাকিস্তানে আছে, আর এখানে ইন্ডিয়াতে বসে আছে টাকা ইনকাম করার জন্য। বেসিক্যালি এ পাকি। আমি রাখি আজকে। এদের শান্তির মিছিল হচ্ছে, যেহেতু এরা পেমেন্ট পেয়েছে, পেমেন্ট পায় এরা, এরা কাজ দেখাচ্ছে, দেখো আমরা তোমাদের জন্য কত মিছিল করছি, আমাদের হৃদয় তোমাদের সঙ্গেই আছে। এই কে বলে কাজ দেখানো। ওরা কলকাতার বুকে শান্তির মিছিল করে কাজ দেখাচ্ছে, দেখো আমরা তোমার সঙ্গে আছি। এরা সব পাকিস্তানপন্থী এরা। শুভরাত্রি।